আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। সিন্ডিকেট ভেঙে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হবে, কর্মী পাঠাতে পারবেন সব বৈধ রিক্রুটিং এজেন্সি, জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ইসরায়েলি হামলায় আতঙ্কে দিন কাটছে লেবানন প্রবাসী বাংলাদেশিদের, ছুটি মিলছে না অনেকের। এবং ডায়াবেটিস সহ নানা রোগের পূর্বাভাস দিতে নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছেন দুই প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পেয়েছেন সাফল্য। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছে বাংলাদেশ। শনিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে 3টি বিষয় বলা হয়েছে। একটা হচ্ছে বন্ধ বাজার ওপেন করা, যেন নতুন করে কর্মী যেতে পারে। দ্বিতীয়, 100 জনের যে সিন্ডিকেট ছিল সেটা সবার জন্য ওপেন করে দেওয়া, আর কর্মীদের বেতন বাড়ানোর বিষয়। প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার স্যারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাবো। আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে, মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা, যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি। রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনারা যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য। থার্ড বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কিনা, তো উনি শুনেছেন, একটু মনে হলো সিম্প্যাথেটিক্যালি শুনেছেন। লেবাননে গত 2 সপ্তাহ ধরে দেশটির দাহি ও দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে টার্গেট করে চালানো হয় ওই হামলা। ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে বিমানবন্দরের আশেপাশের এলাকায়। এদিকে এমন পরিস্থিতিতে বাংলাদেশি কর্মীরা রয়েছেন আতঙ্কে, অনেক কর্মীরই মিলছে না ছুটি। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। লেবাননের একমাত্র শহীদ রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত অনেকটা ঝুঁকিপূর্ণ। বিভিন্ন এয়ারলাইন্সে বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশে বন্ধ রয়েছে তাদের বিমান চলাচল। সীমিতভাবে চালু আছে মাত্র মিডল ইস্ট এয়ারলাইন্স। বিমানবন্দরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে কর্মরত আছেন প্রায় শতাধিক বাংলাদেশি। একটি ক্লিনিং কোম্পানির অধীনে আছে সব বাংলাদেশিরা। তবে এমন পরিস্থিতিতে ছুটি চাইলেও ছুটি মিলছে না কোম্পানি থেকে। সবাই এয়ারপোর্টে কাজ করি, আমরা সবাই এখন বন্দি কারাগারে আছি। আমরা এদেশে সাংবাদিক লেভেলে যারা আছে তাদেরকে অনুরোধ করে জানাবো যাতে এই খবরটা আমাদের বাংলাদেশের সরকারের কাছে পৌঁছায়। আমরা এখন খুব নিরুপায় হইয়া বন্দি কারাগারে আমরা বসে আছি। চলতি সপ্তাহে বিমানবন্দরের আশেপাশের এলাকায় ইসরায়েলের বর্বরতম আক্রমণে দিশেহারা বাংলাদেশিরা। জীবন বাঁচাতে একটু নিরাপদ আশ্রয়ের জন্য এদিক সেদিক ছুটছেন তারা। আতঙ্ক ও ভয়ে অনেকেই হয়ে পড়েছেন অসুস্থ। আমরা বিনীত অনুরোধ ডক্টর ইউনূস স্যারের কাছে, যাতে আমগো বাংলাদেশের যত প্রবাসী আছে আমগো যাতে ফিরে এনে দেশে। আমরা সবাই দেশে যেতে চাই। আমগো এখন বর্তমানে কোনো নিরাপদ নাই। রাত্রে দিনে যাই একটু ভালো থাকি, রাত্রে থাকি আতঙ্কে। যত দ্রুত আমগো দেশে পাঠানোর যে ব্যবস্থা করে। এসব আতঙ্কিত বাংলাদেশিরা দেশে ফিরতে চেয়েছেন বাংলাদেশ সরকারের সহযোগিতা। অবশ্য দেশটির বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সহযোগিতা দিতে কাজ করে যাচ্ছেন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ডক্টর ওয়ালিদ আসারউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ সফর সফলভাবে শেষ করেছে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি EVFCI প্রতিনিধি দলটি বাংলাদেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীর ধারণা লাভ করেছে এবং দেশের উন্নয়নে কাজ করা মানুষের উদ্যম ও প্রতিশ্রুতিতে মুগ্ধ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাটের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিনিধি দলের সদস্যরা। তারা বলেন, উচ্চ পর্যায়ের 26 জন পেশাজীবীর প্রতিনিধি দলটি অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি এবং উৎপাদন খাতের প্রতিনিধিত্ব করেন। তাদের সফরের মূল লক্ষ্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং
বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার পথ উন্মুক্ত করা। বাংলাদেশ সফরকালে প্রতিনিধি দলটি স্বরাষ্ট্র, অর্থ, তথ্য ও পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন পর্যায়ে বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার করার বিষয়ে বৈঠক করেছেন। আমরা বাংলাদেশের সম্পর্কে অনেক ভালোভাবে বুঝতে পেরেছি যে বিভিন্ন সোশিও ইকোনমিক যে কি চাহিদাগুলো আছে, কারণ আমাদের সেই দৃষ্টিভঙ্গি থেকে সে বিভিন্ন সময় বোঝা যায় না আসা পর্যন্ত। Who believe honestly to serve our country like a Bangladesh. That is our idea. We came and we have made meeting. We have nearly 7 advisors, all business elite people. And as you know, in very short time, nobody come. We came first time. দেশি বিদেশি সকল ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারীদের সম্ভাবনার এই নতুন বাংলাদেশের বস্ত্র, পাট ও জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান জানাই। একজন ফরেন ইনভেস্টর হিসাবে যে যদি আপনার ডিটারমিনেশন থাকে এবং আপনি যে আপনার টার্গেটের প্রতি যদি অনেস্ট হন, তাহলে এখানে অসম্ভব কিছু না। During our time in Dhaka, the delegation gained invaluable insight into the Bangladesh social economics landscape and was truly inspired by passion and determination of its people of Bangladesh. ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্তের পূর্বাভাস দিতে সম্প্রতি স্বাস্থ্য খাতে নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী 2 বাংলাদেশি বিজ্ঞানী জাহাঙ্গীর আলম ও ডাক্তার আবেদ চৌধুরী। এর মাধ্যমে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কাজে লাগিয়ে চিকিৎসা সেবাও। ALEHMD নামের এই প্রযুক্তি তৈরি করেছে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান জেনোফ্যাক্স। অস্ট্রেলিয়া থেকে মাসুম বিল্লার উপস্থাপনায় প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। অভিবাসন বা উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছেন বহু বাংলাদেশি। চাকুরি বা ব্যবসার মাধ্যমে গড়ে তুলেছেন নিজেদের অবস্থান। আর তাদেরই একজন বাংলাদেশি যুবক প্রকৌশলী জাহাঙ্গীর আলম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে 2011 সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জাহাঙ্গীর আলম। চাকুরি ছেড়ে শুরু করেন আধুনিক চিকিৎসা শাস্ত্রের গবেষণা প্রতিষ্ঠান জেনোফ্যাক্স লাইফ সায়েন্স। সিকোয়েন্সিং টেকনোলজি ইউজ করে গাট মাইক্রোবায়োম থেকে এবং মানুষের ডিএনএ থেকে, এবং এই যে বিশাল একটা ডেটা যেটা আমরা টেকনোলজি সিকোয়েন্সিং ইউজ করে আমরা উদ্ধার করি, এই ডেটাগুলো যদি আমরা ডিপ সায়েন্স এবং আপনার যে অত্যাধুনিক টুলস যেটা আমরাকে বলি এআই, মেশিন লার্নিং, হোয়াটএভার, এটাকে ইউজ করে যদি আমরা প্রেডিক্ট করতে পারি যে ওকে ফাইন, আজ থেকে 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে, ইভেন জীবদ্দশায় আমার কি কি ঘটতে পারে, এগুলো কিন্তু আসলে ডিটারমাইন করা সম্ভব। বাংলাদেশ সহ অনুন্নত দেশগুলোর সাধারণ রোগীদের দোরগোড়ায় জেনোফ্যাক্সের পণ্য পৌঁছে দিতে পদক্ষেপ নিয়েছেন এই প্রবাসী বিজ্ঞানী। জেনোফ্যাক্স লাইফ সায়েন্স এই প্রকল্পটা বা এই বিজনেসটা একটা সামাজিক বিজনেস মডেল আর কি। সামাজিক বিজনেস মডেলের মানে হচ্ছে যে আমাদের ওভারঅল থিঙ্কিং যে সবগুলো ডট কানেক্ট করে এমন কোনো প্রোডাক্ট লঞ্চ করা যে প্রোডাক্টটা আসলে সাধারণ মানুষ এটা নিতে পারে এবং একের সাথে একটা আপামর জনগোষ্ঠীর অনেকগুলো সমস্যার সমাধান করতে পারে। নিজ দেশের মেধাবী প্রজন্মকে নিয়েও কাজ করছেন এই কৃতিমান বাংলাদেশিরা। অনুকূল পরিবেশ পেলে মাতৃভূমিতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধারা। আমরা সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই যা কিনা বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্রে উজ্জ্বল হয়ে থাকবে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কাতারে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। প্রবাসী শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন ওমান প্রবাসী বাংলাদেশিরা। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান,
প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর রাউজানের গ্রামের বাড়িতে সোমবার অজ্ঞাত 50 থেকে 60 জন অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায়। এ সময় ঘরের আসবাবপত্র এবং দামি জিনিসপত্র লুটপাট করে গান পাউডার দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ইয়াসিন চৌধুরীর ভাইয়ের বাড়িসহ তার চাচার বাড়িসহ পুড়ে যায়। এর প্রতিকার চেয়ে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে দেখা করেন প্রবাসী ইয়াসিন চৌধুরী। পরে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন রাষ্ট্রদূত। জানা যায়, দেশ বিদেশে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কাজে অসামান্য অবদান রেখেছেন ভুক্তভোগী ইয়াসিন চৌধুরী। ওমান প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে এখানে উপস্থিত হয়ে যে আমার গ্রামের বাড়িতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানানোর জন্য মাননীয় রাষ্ট্রদূত বরাবর তারা স্মারকলিপি প্রদান করেছে এবং তারা নিন্দা জানিয়েছে, তারা প্রতিবাদ জানিয়েছে। আমরা এখানে কোনো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রবাসে থেকে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি প্রবাসীর যেন জীবনের নিরাপত্তা, তাদের পরিবারের নিরাপত্তা বর্তমান যারাই সরকারের দায়িত্বে আছে তাদের এটার নিশ্চয়তা দিতে হবে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ইজলিংটন কাউন্সিলর জিলানী চৌধুরীর সঙ্গে মত বিনিময় সভা করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস.এম. উমেদ আলী। এতে বক্তব্য রাখেন ইমজার সভাপতি ফেরদৌস আহমেদ দুলাল, সাবেক সাধারণ সম্পাদক বকশী মিসবাউর রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন, সাংবাদিক ডক্টর সাদিক আহমেদ, আজাদুর রহমান আজাদ, সৈয়দ হুমায়দ আলী শাহিন, মোহাম্মদ নজরুল ইসলাম মুহিব, মোহাম্মদ ইমাদ উদ্দিন, মাহবুবুর রহমান রাহেল, সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান ও আব্দুল ওয়াদুদ সহ অনেকে। মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপনকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরবের মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ প্রবাসীরা। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতিবিদ মোহাম্মদ রবিউল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির দপ্তর সম্পাদক কবি শাহিনুর ও রনি মাতবর। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন রুবেল, জমির আলী, শিপন ও সালাম সহ মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জের বিএনপির অঙ্গ সংগঠনের সর্বস্তরের প্রবাসীরা। কাতারের রাজধানী দোহায় উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আলজেল আলসাদ অটো কার্স অ্যান্ড কার ওয়াশ সার্ভিসেস। দেশটিতে বাংলাদেশিদের নতুন কর্মক্ষেত্র সৃষ্টি ও গাড়ির বহুমাত্রিক সার্ভিসিং সেবা দিতে আল খরাতিয়া KFC দাওয়ার এলাকায় প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, প্রতিষ্ঠানটির কাতারি স্পন্সর মনসুর আবদুল্লাহ আল নাসের আল আতিয়াকে সাথে নিয়ে উদ্বোধন করেন দুই স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান এবং মোহাম্মদ আব্দুল আলিম খান। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মানিক, কাতার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জহির, প্রবাসী মিজানুর রহমান, শরীফ হাজারি, মোহাম্মদ আবদুল্লাহ ও ইঞ্জিনিয়ার আহমদ সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। البنيان والحين حاول كل إنسان لازم يطور من الاستثمار ومن التجارة، فالحين الحمد لله الله يبارك له في محل افتتحنا الحين محل। দেশবাসী হইতে আমাদের কিছু কর্মসংস্থানে আমরা সংযোজন করেছি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের কার ওয়াশ, পলিশিং, টায়ার, ইলেকট্রিক্যাল এই সবগুলো নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান সার্ভিস দিয়ে যাচ্ছি। কাতারের মতো জায়গায় যে সুন্দর একটা প্রতিষ্ঠান খুলে যে শুধু নিজে লাভবান হবেন না এবং অনেকজনকে কর্মসংস্থান দিবেন এবং এই পাশাপাশি বাংলাদেশ সুনাম বয়ে আনবে। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সিন্ডিকেট ভেঙে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হবে, কর্মী পাঠাতে পারবেন সব বৈধ রিক্রুটিং এজেন্সি, জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ইসরায়েলি হামলায় আতঙ্কে দিন কাটছে লেবানন প্রবাসী বাংলাদেশিদের, ছুটি মিলছে না অনেকের। ডায়াবেটিস সহ নানা রোগের পূর্বাভাস দিতে নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছেন দুই প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পেয়েছেন সাফল্য। এবং কাতারে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।